এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আম্মা আব্বার কাছে এসেছি এতদিন পর, কয়েকটা দিন থেকে না হয় যাব। যাবার কথায় শাহবাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে, দৃষ্টিতে কঠোরতা ফুটে ওঠে, কণ্ঠস্বর আরো ভারী হয়ে যায়। এখনো অভিমান পুষে রেখেছ আমার বিরুদ্ধে? শাহবাজের দৃষ্টি আচমকায় আটকে যায় জবার মলিন মুখে। সে একটুখানি দৃশ্য তার বুকে ধাক্কা মেরে এক অপ্রতিরোধ্য যন্ত্রণা জাগিয়ে তোলে। তবে সে দুর্বলতা প্রকাশ করে না, মুখ শক্ত করে জবার থেকে সরে আসে। ফের কোনো কিছু না বলেই নিজের ঘোড়ায় উঠে বসে। জবা বিস্ময়ে হতবাক হয়ে যায় শাহবাজের কর্মে। এ কেমন প্রতিক্রিয়া! অথচ একটু আগেও তার চোখে ছিল কঠোর দৃঢ়তা। এখন সে একবারও পেছন ফিরে তাকালো না। তখনই জবার পিতা মাতা শাহবাজের সম্মুখে এসে দাঁড়ান। কণ্ঠে একটুখানি অনুরোধের সুর টেনে বলেন, বাবা এত তাড়াহুড়া কেন? অন্তত দুপুরের খাবার খাইয়া যান। শাহবাজ স্থির দৃষ্টিতে তাদের দিকে তাকায়, যেন এক মুহূর্তে সবকিছু ওজন করে নিচ্ছে। তারপর গভীর ভারী কণ্ঠে বলে উঠে, অন্যদিন না হয় খাবো, আজ হাতে সময় কম। তবে আমার অর্ধাঙ্গিনীর যত্ন আপনাদের হাতেই সঁপে গেলাম। কাজ শেষ হলেই আমি তাকে নিতে ফিরব। কথা শেষ করে সে ঘোড়ার লাগাম টেনে ধরে। এক মুহূর্ত অপচয় না করে ধুলো উড়িয়ে অদৃশ্য হয়ে যায় দৃষ্টিসীমা থেকে। জবা নিঃশব্দে দাঁড়িয়ে দূর থেকে শাহবাজের প্রস্থানের দিকে এক দৃষ্টি চেয়ে থাকে। তার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা ছড়িয়ে পড়েছে, যেন হৃদয়ের গভীরে কিছু একটা ফাঁকা হয়ে গেছে। জবা মনে মনে ভেবে উঠে, সে কি বেশি কঠোর হয়ে গেল? যদি সঙ্গে যেত তবে কি সব ঠিক থাকতো? এহেন চিন্তায় এক অনিশ্চিত অস্থিরতা গ্রাস করছে তাকে। ঠিক তখনই জবার পিতা মাতা তার সামনে এসে দাঁড়ায়। পিতার প্রশ্রয় ভরা হাত তার মাথায় স্পর্শ করে। মা তার চোখে প্রশান্তির ছাপ, গম্ভীর কণ্ঠে উচ্চারণ করে, তুই বড়ই ভাগ্যবতী মা। ঘোড়ার খুরের বজ্র গর্জনে প্রকম্পিত হয় মহলের প্রাঙ্গণ। শাহবাজ তার বিশাল দেহি ঘোড়াটি থামাতেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় চারপাশ। মানুষের কোলাহল নিমেষে বিলীন হয়ে যায়, যেন তার উপস্থিতি যথেষ্ট ভয় ছড়িয়ে দেওয়ার জন্য। শির দ্বারা সোজা রেখে অটল দৃষ্টিতে সামনে এগিয়ে যায় শাহবাজ। তার কঠোর কণ্ঠস্বর প্রান্তর বিদীর্ণ করে ধ্বনিত হয়, বলুন, কি অভিযোগ আছে আপনাদের? নত মুখে দাঁড়িয়ে থাকা জনতার মাঝ থেকে এক শিক্ষিত প্রবীণ এগিয়ে আসে, কাপা কণ্ঠে কিন্তু দৃঢ় মনে বলে ওঠে, হুজুর, আমার বিচার চাই। এ কোন নৃশংসতা! এমন বিধ্বংস হত্যাকাণ্ড আমাদের গ্রামে আগে কখনো ঘটেনি। যদি এই অত্যাচার অব্যাহত থাকে তবে আমাদের মা মেয়েরা ঘর থেকেও বের হতে ভয় পাবে। আমরা এই উপযুক্ত বিচার চাই, খুনির শাস্তি চাই আমাদের চোখের সামনে। প্রবীণের কণ্ঠে প্রতিধ্বনিত হয় সবার আতঙ্ক ও ক্ষোভ। শাহবাজের চোখ দুটো আরো শীতল হয়ে ওঠে। গভীর ও স্থির কণ্ঠে সে ঘোষণা করে, অপরাধীকে খুঁজে বের করতে যা করা প্রয়োজন তাই করা হবে। গ্রামে প্রহরী মোতায়েন থাকবে, যেন এমন দুঃসাহস আর কেউ দেখাতে না পারে। আর যে শাস্তির দাবি আপনারা করছেন সেটাও সকলের সামনে কার্যকর হবে। এখন সবাই নিজ নিজ গৃহে ফিরে যান। শাহবাজের নির্দেশে কারো সাহস হয়নি অবাধ্য হওয়ার। নিঃশব্দে একে একে ফিরে যেতে থাকে গ্রামবাসী। তারা জানে শাহবাজ মির্জার কথার হেরফের কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না। সবাই সরে যেতে তীব্র ক্ষিপ্র পদক্ষেপে দরবার কক্ষে প্রবেশ করে শাহবাজ। তার আগুন দৃষ্টি সবার শব্দের উপর নিক্ষিপ্ত হতেই পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে যায়। তারপর বজ্র নিনাদে গর্জে ওঠে, এখনো অপরাধী ধরা পড়েনি কেন? কতটা সময় লাগবে আপনাদের? তার তীব্র কণ্ঠস্বর দরবার কক্ষের ডালে প্রতিধ্বনিত হয়। কিছুক্ষণের নিস্তব্ধতার পর এক সভাসদ উঠে দাঁড়ায়, কাপা কণ্ঠে বলে, হুজুর, আমরা এবার নিশ্চয়ই খুনি খুঁজে পাব। এতদিন তার কোনো চিহ্ন ছিল না, কারণ সে নিখোঁজ ছিল, কোনো হত্যার খবরও আসেনি। কিন্তু এখন যখন সে আবার হত্যা শুরু করেছে, লাশগুলো পর্যবেক্ষণ করলে নিশ্চয়ই কোনো না কোনো সূত্র পাওয়া যাবে এবং সতর্কতাও আরও বাড়ানো হবে হুজুর।
সভাসদদের কথায় শেহবাজের চোখে আরো হিংস্র আগুন জ্বলে ওঠে। তার গর্জন কক্ষের বাতাস বিদীর্ণ করে। আর কোনো হত্যার পূর্বে খুনিকে আমার চাই। কঠিন হুকুম ছুড়ে দিয়ে আর এক মুহূর্ত নষ্ট না করে শেহবাজ দরবার কক্ষ থেকে বেরিয়ে যায়। তার দৃষ্টিসীমা এখন একটাই, লাশের উপর পড়ে থাকা খুনির অদৃশ্য চিহ্ন বের করা। ধরনের বুক থেকে দিনের শেষে আলোক রশ্মি বিলীন হয়ে গিয়েছে। অন্ধকার তার বিস্তার করেছে চারপাশে। নিস্তব্ধ রাতের নিভৃতে জোনাকির আলো দপদপ করে জ্বলছে জবার করে ঘরের চারপাশে, যেন ছোট ছোট তারা নেমে এসেছে ধারার বুকে। অথচ সেই মায়াবী দৃশ্য উপেক্ষা করে জানালার পাশে নিথর হয়ে বসে আছে জবা। গভীর অস্থিরতা তার ভেতর ছটফট করছে, যেন অন্তরে গিয়ে কোনো অজানা দুর্যোগের পূর্বাভাস পাচ্ছে। মনে হচ্ছে তার পুরো অস্তিত্ব ছুটে যেতে চায় তার স্বামীর কাছে। কি অদ্ভুত, এতদিন পর বাবা মায়ের স্নেহ ছায়ায় ফিরেছে, অথচ হৃদয় একটু স্থির হচ্ছে না। অপরাধীর মতো তার মন তৃষ্ণার্ত হয়ে রয়েছে অন্য কোথাও, অন্য কারোর জন্য। যাওয়ার এই ভাবনার মাঝে আসিয়া বেগম তার সামনে এসে দাঁড়ায়। মেয়ের হাত ধরে শক্ত করে টেনে বিছানায় বসায়, তারপর এক মুঠো ভাত বেড়ে দেয় তার থালায়। পুকুর থেকে ধরা টাটকা বোয়াল মাছের মাথাটা যত্ন করে তুলে রাখে মেয়ের জন্য, কিন্তু পরক্ষণে কোনো কারণে যাবা নাক চেপে ধরে ছুটে যায় বাইরে। এক মুহূর্ত দেরি করে না, প্রবল বমি শুরু হয় তার। আসিয়া বেগম হতবাক হয়ে দৌড়ে যায় মেয়ের কাছে। উদ্বেগে তার মাথা ধরে ফিসফিসে বলে উঠে, কি রে মা, কি হয়েছে তোর? মায়ের প্রশ্নে জবা ক্লান্ত কণ্ঠে বলে উঠে, কিছু না আম্মা, এই কয়দিন ধইরা মাছের গন্ধ একদম ভালো লাগতেছে না, নাকে এর গন্ধ লেগেই বমি আসে। মেয়ের কথায় আসিয়া বেগম কিছু একটা ভেবে কোনো কথা না বলে মেয়েকে হালকা পাতলা খেয়ে কক্ষে গিয়ে বিশ্রাম নিতে বলেন। জবা তার কথা মতো কাজ করে। অপরদিকে শেহবাজ ক্লান্ত দেহে দীর্ঘ কর্মব্যস্ত দিনের সমাপ্তি টেনে কক্ষে ফিরতেই মুখের ভেতর এক অজানা শূন্যতা ছাপিয়ে পড়ে। জবার অনুপস্থিতিতে কক্ষটি যেন প্রাণহীন নিঃস্বার হয়ে রয়েছে। নিঃশ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে তার। অথচ এতদিন এই একই কক্ষে নির্বিকার কাটিয়ে দিয়েছে 26টি বসন্ত। একাকিত্বের সঙ্গে বোঝাপড়া করেই অভ্যস্ত ছিল সে, কিন্তু আজ এই নিঃসঙ্গতা অসহনীয়। নিজ কক্ষে এক মুহূর্ত থাকতে না পেরে দ্রুত মহল ছাড়ে শেহবাজ। শক্ত হাতে ঘোড়ার লাগাম টেনে ধুলো উড়িয়ে চড়তে থাকে একমাত্র সেই গন্তব্যে যেখানে জমা হয়েছে। রাত তখন গভীর। গন্তব্যে পৌঁছে দৃঢ় হাতে দরজায় করা নাড়তেই ঘরের ভেতর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যাওয়ার পিতা মাতা তড়িঘড়ি করে দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা শেহবাজকে দেখে হতভম্ব হয়ে যায়। গভীর রাতে এক প্রকার ঝড়ের মতো এসে দাঁড়ানো এই পুরুষটিকে দেখে তাদের চোখে বিস্ময়ে স্পষ্ট ফুটে ওঠে। শেহবাজ সেই বিস্ময় ভেদ করে গভীর অথচ স্থির কণ্ঠে বলে ওঠে, আম্মা, আব্বা, জবা কোথায়? শেহবাজের প্রশ্নে আসিয়া বেগম তড়িঘড়ি করে বলে ওঠেন, জবা ওর ঘরে জমিদা না, মানে বাবা, আপনি ভিতরে আসেন, ওর ঘরে যান, আমি জোনাকিরে নিয়ে আইতাছি। বলে আসিয়া বেগম জবার কক্ষ থেকে জোনাকিকে ডেকে নিয়ে যেতেই শেহবাজ প্রবেশ করে। নিস্তব্ধ অন্ধকারে যাদের ম্লান আলোয় ঘুমন্ত জবার প্রশান্ত মুখ স্পষ্ট হয়, আর সেই দৃশ্য শেহবাজের তৃপ্ত দৃষ্টিতে তীব্র শীতলতা এনে দেয়। তার পা এগিয়ে চলে ধীরে। গভীর স্থির চোখে জবার মুখখানি অবলোকন করে সে। অনুভব করে নিজের অস্তিত্বের অসহায়তা। তারপর কঠোর অথচ গভীর গম্ভীর স্বরে বলে ওঠে, জবা ফুল, তুমি বিহনে নিদ্রারা আমার কাছ থেকে মুখ ফিরিয়েছে, কিন্তু সেই তুমি কিভাবে এত নিশ্চিন্তে নিদ্রায় আচ্ছন্ন, যখন আমার সমগ্র অস্তিত্ব তোমার অনুপস্থিতিতে শূন্যতায় ভেসে বেড়াচ্ছে? শেহবাজের বাক্য শেষ হতে না হতেই জবা অস্ফুট স্বরে নড়ে ওঠে, যেন তার অচেতন সত্তা শেহবাজের উপস্থিতি অনুভব করছে। শেহবাজ একদণ্ড অপেক্ষা করে, তারপর কোনো দ্বিধা না রেখেই ধীর অথচ দৃঢ় ভঙ্গিতে জবার পাশে শুয়ে পড়ে। এক নিঃশব্দ তীব্রতায় তাকে নিজের বুকের মাঝে আবদ্ধ করে, যেন এই আবরণই শেহবাজের সমগ্র অস্তিত্বের পরিত্রাণ। চোখ বন্ধ করে গভীর কঠিন স্বরে ফিসফিসিয়ে ওঠে, তুমি হীনা, আমি শূন্য, এক পথহারা পথিক। দেখো না, তুমি এই বুকে আসতেই কেমন সমস্ত অস্থিরতা বিলীন হয়ে গেল, যেন এই বুকই তোমার একমাত্র আশ্রয়, আর তুমি আমার একমাত্র নিস্তার। কথাগুলো বলে সে আবার চোখ বন্ধ করে নেয়, যেন ক্লান্ত হৃদয়টিকে ক্ষণিকের জন্য হলেও প্রশান্তি দিতে চায়। রাত ধীরে ধীরে ক্ষয় হয়, আর ভোরের আবির্ভাব ঘটে।
বাহির থেকে হাঁস মুরগির ডাক কর্ণে প্রবাহিত হয়, যেন তারা মানব জাতিকে আহ্বান জানাচ্ছে। ওহে মানব সন্তান, নিদ্রা থেকে জাগ্রত হও, কারণ ঘুম থেকে নামাজ উত্তম। তাদের ডাকে যেন সারা দিয়ে জবা ধীরে উঠে বসে, চোখ কচলেই পাশে ফিরতেই তার ভ্রু কুঁচকে আসে। বিছানা শূন্য, জোনাকি কোথায়? বিভ্রান্ত দৃষ্টিতে চারপাশে তাকিয়ে সে মুহূর্তের জন্য থমকে যায়, কারণ সে তো জানি না গভীর রাতে এখানে শেয়াবাজের আগমন ঘটেছিল। ফের কোনো দেরি না করেই যাবা সোজা মায়ের কাছে ছুটে যায়। আসিয়া বেগম তখন হাঁস মুরগির খাবার প্রস্তুত করতে ব্যস্ত, গৃহস্থালির কাজেই নিমগ্ন। যাবা তার সম্মুখে গিয়ে দ্রুত প্রশ্ন ছুটে দেয়, আম্মা, জোনাকি কই? যাবার প্রশ্নে আসিয়া বেগম ফুকুজকে বলেন, জোনাকি রাইতেই তোর কাছে থেইকা চইলা আইছিল। কেন? যাবার প্রশ্নে আসিয়া বেগম দুই দিকে মাথা নাড়িয়ে আফসোসের সহিত বলেন, তোর তিনি আইছিল রাইতে। আসিয়া বেগমের মুখ থেকে শেয়াবাজের আসার কথা শুনতেই যাবার বুকের ভেতর প্রবল ধুকপুক শুরু হয়। এক অজানা অস্থিরতা তার শিরা উপশিরা ছড়িয়ে পড়ে, দৃষ্টি মুহূর্তেই ঘোলাটে হয়ে আসে। অসংখ্য প্রশ্ন তার মনে দুল খায়, আর সে তীব্র উদ্বেগে সে দ্রুত জিজ্ঞেস করে, আম্মা, তাইলে উনি কই? ঘরে নাই যে? যাবার কণ্ঠে এক অসমাপ্ত চাওয়া লুকিয়েছিল, এক অদৃশ্য আকুতি। কিন্তু আসিয়া বেগম তা উপেক্ষা করে দৃঢ় স্বরে বলে উঠেন, উনি কি তোর মতো আজাইরা নাকি? তার অনেক কাম আছে, তাই ভোর হইতেই চইলা গেছে। মায়ের কথায় যাবার বুকের ভিতর বিষাদের এক স্থির পাথর জমে উঠে। নিঃশব্দে সে ঘুরে দাঁড়ায় আর নির্বাক পায়ে নিজ কক্ষে ফিরে আসে। দরজা বন্ধ করতে চোখ টলমল করে ওঠে। ক্ষণিকের জন্য সে নিজেকে সামলাতে পারে না। শূন্য দৃষ্টিতে বিছানার দিকে তাকিয়ে মনের গহীনে এক অব্যক্ত কষ্ট উপচে পড়ে। এমন কি কাজ ছিল যে আমাকে না বলেই চলে যেতে হলো? মনের এই চাপা প্রশ্ন তার হৃদয়কে নিংড়ে দেয়। সে জানে গত রাতের স্বপ্নের মাঝে সে অনুভব করেছিল এক উষ্ণ স্পর্শ, শেহবাজের অস্তিত্ব। কিন্তু যদি জানতো সেটা নিছক স্বপ্ন ছিল না, বরং বাস্তব, যদি ক্ষণাক্ষরে উপলব্ধি করতে পারত যে শেহবাজ সত্যিই তার পাশে ছিল, তাহলে সে কোনো দ্বিধা রাখতো না। সে শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলতো, নিয়ে যান আমায় আপনার সাথে। কিন্তু সেটাও কি আর হলো? নিঃসঙ্গতার ভারে নুয়ে পড়া যাবা বিষণ্ণ মনে বসে আছে নিজের কক্ষে। প্রভাতের কোমল সোনালি আভা কখন যে গধূলির রক্তিম আলোর সঙ্গে মিশে গেছে সে টেরও পায়নি। সময় যেন অস্থির হয়ে আছে তার জন্য, অথচ ক্ষণে ক্ষণে তার চোখ চলে যায় জানালার বাইরে এক আশায়, যদি শেহবাজ ফিরে আসে। ঠিক তখনই আসিয়া বেগম এক বৃদ্ধ কবিরাজকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন। জবা বিস্মিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠে, আম্মা, কবিরাজরে কেন আনছো? তার প্রশ্ন উপেক্ষা করে আসিয়া বেগম গম্ভীর কণ্ঠে কবিরাজকে নির্দেশ দেন, চাচা দেখেন তো আমি যা অনুমান করছি তা সত্য কিনা। আসিয়া বেগমের কথায় কবিরাজ মনোযোগ সহকারে জবাকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত হয়ে পড়েন। নিঃশব্দ কক্ষের বাতাস ভারী হয়ে উঠে প্রতীক্ষায় বোঝায় একসময় কবিরাজ তার পরীক্ষা সম্পূর্ণ করে উজ্জ্বল চোখে আসিয়া বেগমের দিকে তাকিয়ে আনন্দিত স্বরে বলে উঠেন, জোনাকির মা, মিষ্টান্ন ভোজনের আয়োজন করো, নতুন অতিথি আসছে। জমিদার গিন্নি অন্তঃসত্ত্বা, জমিদার বংশের উত্তরাধিকার ধারণ করছে তার গর্ভে। কবিরাজের বাক্যে যেন আনন্দের বিস্ফোরণ ঘটে কক্ষে। আসিয়া বেগম ও জোনাকি উচ্ছ্বাসে জবাকে জড়িয়ে ধরে আবেগ মথিত কপালে চুম্বন এঁকে দিয়ে ছুটে যান খবরটি জবার পিতাকে জানানোর জন্য। কিন্তু জবা সে স্থির নিঃশব্দ, চারপাশের এই আনন্দ উৎসব যেন তাকে ছুঁয়েও যাচ্ছে না, আবার ছুঁয়েও এক অদ্ভুত শূন্যতার মধ্যে ফেলে দিচ্ছে। তার মনে হচ্ছে সে কোনো অজানা অনুভূতির সমুদ্রের মাঝে ডুবে বসেছে, অথচ সে জানে না কিভাবে সাঁতার কাটা উচিত। তার সর্বাঙ্গ থর থর করে কাঁপছে। কম্পিত হাতে সে নিজ অজান্তেই নিজের উদর স্পর্শ করে। এক চিমটি বাস্তবতা যেন সেই স্পর্শের মাধ্যমে তাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে দেয়। দু চোখ কষ্টতে ভরে ওঠে। এই মুহূর্তে এইক্ষণে তার অস্তিত্বের প্রতিটি কোষ, প্রতিটি নিঃশ্বাস শুধুমাত্র একজনকেই খুঁজছে, তার পশুবাবুকে। তার বুকের উষ্ণতার মাঝে লুকিয়ে যেতে ইচ্ছে করছে কোনো শব্দের অপেক্ষা না করেই তার বুকে মুখ গুজে দিয়ে ফিসফিসিয়ে জানিয়ে দিতে, আপনার এই অংশ আমার ভিতর বড় হচ্ছে। কিন্তু সে যে নেই। জবা আবার ভাবে, আচ্ছা, উনি যখন জানবে তার অস্তিত্বের অংশের কথা, তখন তার কঠোর মুখবয়বে কেমন প্রতিক্রিয়া ফুটে উঠবে?
জবা ভেবে পাচ্ছে না সে আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না, এক্ষুনি তার মহলে ফেরা উচিত। সে ভাবনায় কাজ করে। সে পদচারণ করে নিজ পিতার নিকট তাকে দিয়ে আসার কথা বলতে। তখনই তার পিতা হাসি মুখে তার সামনে এসে কপালে স্নেহের চুম্বন দিয়ে বলে ওঠে, আম্মা, আমি এখনই মিষ্টি লইয়া জমিদার মহলে যাইতাছি, তা করে এই খুশি সম্বাদটা দিতে। বাবার কথায় জবা বলে ওঠে, আব্বা, আমারে লইয়া যান, আমিও যামু আপনার লগে। জবার কথা শুনে তার পিতা চিন্তিত হয়ে বলে ওঠে, না মা, তোর আমার লগে যাওন লাগবো না। তুই তো জানোস এই জায়গাতে আমগো হাইটা যাওন লাগবো জমিদার মহল পর্যন্ত। আমি চাই না তুই এই অবস্থায় হাইটা অতদূর যা। আমি বরং খবরটা দিয়া চইলা আসমু, তখন জামাই নিজেই তোরা নিয়ে যাইব। পিতার মুখে হতে এহেন কথা শুনে জবার মন কুঠুরিতে একরাশ হতাশা ছেয়ে যায়। সে যে নিজ মুখে তার ফুসু বাবুকে তাদের ভালোবাসার অংশের আগমনের বার্তা দিতে চেয়েছিল, এখন কিভাবে সে এই কথাটা বলবে তার পিতার কাছে? জবার ভাবনার মাঝে তার পিতা অশ্রুসিক্ত নয়নে জবার গালে হাত দিয়ে বলে ওঠেন, আমার সেই ছোট্ট মাটাও এখন মা হইব। আমি অনেক খুশি মা। দোয়া করি স্বামী সংসার লইয়া তুই সারা জীবন সুখে থাক। বাবার কথায় জবার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ে। পিতার বুকে মাথা রেখে ফুঁপে ওঠে। তখনই সে বলে ওঠে, আর কান্দিস না মা, এখন তোর চোখে আমি যাতে পানি না দেখি সময় হইয়া যাইতেছে, আমি যাই তাইলে। বলে তিনি পদচারণ করে মহলের উদ্দেশ্যে। তখনই জোনাকি পেছন থেকে এসে বলে ওঠে, জোনাকির কথায় যাবার সেদিনের সবার সদ্যের বলা কথা মনে করে চিন্তিত হয়ে বলে ওঠে, না, তোর যাওয়ার দরকার নাই, তুই এই হানেই থাক। কে শুনে কার কথা? জোনাকি কারো নিষেধ না শুনে পা বাড়ায় নিজ পিতার সহিত। যাওয়া আসিয়া বেগম তাদের পদচারণের পানে চেয়ে থাকে, যতক্ষণ অবধি তাদের ছায়ামূর্তিটুকু দৃশ্যমান থাকে। সময় তার আপন নিয়মে গড়ে চলে। বিকালের রং মুছে গিয়ে গাঢ় অন্ধকারে ছেয়ে যায় আকাশ। ধীরে ধীরে রাত গভীর হয়, তবু জবার পিতা ও বোনের কোনো খোঁজ নেই। অস্থিরতা গ্রাস করে নেয় জবার মন। কক্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অজান্তেই তার পায়চারি বেড়ে যায়। তার হৃদয়ে যেন এক অজানা আশঙ্কায় দোলাচল। জবার এমন অস্থির অবস্থা দেখে আসিয়া বেগম গভীর উদ্বেগ লুকিয়ে শান্ত স্বরে বলে, মা, তুই শান্ত হ। মনে হইতাছে আইজি হয়তো ওনাগো জমিদার বাড়ির থাইকা আসতে দেয় নাই, রাইত হইয়া গেছে দেইখা। মায়ের কথায় কিছুটা স্থির হয় জবা। হতে পারে সত্যি তাই হয়েছে, কিন্তু আসিয়া বেগম যে তাকে শান্ত করতে কথাগুলো বলেছেন সে কথা জবা জানে, কারণ মায়ের চোখের গভীরে যে একই দুশ্চিন্তার ছায়া। জবা ধীর পায়ে কক্ষের জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আধারে আকাশের দিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। তার বুকের গহীনে ফের অভিমান জমতে থাকে সে আবাজের প্রতি। মনে মনে সে বলে উঠে, কি করে পারলো সে, কি করে পারলো তার অস্তিত্বের আগমনের খুশির সংবাদ জেনেও একবারও না আসতে? জবা কতবার দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, প্রতিবার মনে হয়েছে হয়তো এবার সে এসেছে, হয়তো তার ফুসু বাবু দরজার ওপাশে দাঁড়িয়ে আছে, তাকে নিতে এসেছে। কিন্তু না, নির্দয় মানুষটা এলো না। রাত ফুরিয়ে প্রভাত প্রায় আসন্ন, তবু তার দেখা নেই। জবার বুকের গভীরে প্রশ্নের বিষাক্ত ছায়া নেমে আসে। তবে কি সে খুশি হয়নি? যদি সত্যি খুশি হতো তবে কি সে আসতো না? যেমন সেদিন এসেছিল গভীর রাতে কেবল তার জন্য। জবার ভাবনার মাঝে দীর্ঘ রজনী ফুটে যায়। এক মুহূর্তের জন্য তার চোখে ঘুম আসেনি। একই অস্থিরতা কেটে গেছে আসিয়া বেগমের রাতও। উদ্বেগ, শঙ্কা আর এক অজানা ভয় তাদের দুজনকে স্থির হতে দেয়নি। প্রভাতের আলো ফুটতেই তারা সালাতে দাঁড়িয়ে যায়। নামাজের সান্ত্বনা যেন খানিকটা প্রশান্তি এনে দেয়, কিন্তু অন্তরের অস্থিরতা তাতে একটুও কমে না। সালাত শেষে আসিয়া বেগম প্রতিদিনের মতো উঠোনে এসে হাঁস মুরগির জন্য আহার তৈরিতে ব্যস্ত হন। ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি দৌড়ে আসেন, যেন কোনো অশুভ বার্তা বহন করছে। সে হাঁপাতে হাঁপাতে আসিয়া বেগমের সম্মুখে এসে থমকে দাঁড়ায়। কণ্ঠে গভীর বেদনার ভার, চোখে এক অজানা সুখের ছায়া নিয়ে বলে ওঠে, ও জোনাকির মা, তোমার জোনাকি আর তোমার স্বামী নাই গো। উত্তরের জঙ্গলে তাদের লাশ পাওয়া গেছে। এমন এক বাক্য বলল লোকটি যা আসিয়া বেগমের চিত্ত চিরে এফুর ওফুর করে দিয়েছে। তিনি স্তব্ধ হয়ে গেলেন, বুঝতে পারছেন না যা শুনেছে তা সঠিক নাকি ভ্রম।
কথাটি দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাহস হচ্ছে না আসিয়া বেগমের। সে মাটিতে নিস্তেজ হয়ে লিফটে বসে আছেন লোকটির পানি চেয়ে। তখনই জবা বাহিরে এসে আসিয়া বেগমের এহেন হালাত দেখে তার কাছে ছুটে গিয়ে প্রশ্ন করে, আম্মা কি হয়েছে তোমার? আসিয়া বেগম নিশ্চুপ, কোনো কথার উত্তর দিচ্ছে না। মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে লোকটি ফের একই কথা ছুড়ে দেয় জবার উদ্দেশ্যে। নির্মম বাক্যটি কর্ণভেদ করে পৌঁছাতে জবা ক্ষিপ্ত কণ্ঠে চিৎকার করে ওঠে, আপনি কি বলছেন চাচা? আপনার হুঁশ আছে? মিথ্যার আশ্রয় নিয়ে এত বড় কথা বলতে কুণ্ঠাবোধ হলো না? জানেন আপনার এই বিভৎস মিথ্যার জন্য কত বড় শাস্তি পাওয়ার অধিকারী আপনি? লোকটি যাওয়ার উত্তপ্ত বাক্যের পরও অটল ব্যথিত নয়নে চেয়ে সংযত স্বরে বলে, আমি মিথ্যে কইতেছি না মা, বিশ্বাস কর, আমি সত্য কইছি। যদি অবিশ্বাস হয় তাহলে নিজ চোখে গিয়া দেখা আয়। লোকটির দৃঢ় উচ্চারণ জবার অন্তর পর্যন্ত ঝাঁকুনি দিয়ে যায়। তার সমগ্র সাহস মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। শরীরে এক অসহনীয় শীতল আতঙ্কে জমে আসছে তার। রক্তের প্রবাহ থমকে গেছে, আর মনের গভীরে ধাক্কা দিয়ে উঠছে প্রবল এক অনিশ্চয়তা। সর্বাঙ্গে কাঁপুনি ছড়িয়ে পড়ছে। বুকের ভেতর কিছু একটা চূর্ণ হয়ে যাচ্ছে জবার। চোখ ফেটে বেরিয়ে আসে দুঃসহ অশ্রু, কিন্তু কান্নার বিলাপ শোনার মতো সময় তার নেই। নিজেকে আর ধরে রাখতে পারে না সে। পাগল প্রায় অবস্থায় উঠে দাঁড়ায়। নিশে হারা চিত্তে ছুটে যায় অজানা বিভীষিকার দিকে। আসিয়া বেগম তখন নিজ সম্বিত ফিরে পান। তিনি নিজেও আটকে উঠে মেয়ের পিছু নেন। দুজনে দিক বেদিক হারিয়ে ছুটছে। শরীরের উপর আর কোনো নিয়ন্ত্রণ নেই তাদের। পায়ের গতিও তাদের বশে নেই। যেন অদৃশ্য কোনো শক্তি তাদের টেনে নিচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। হৃদয়ের অন্তঃস্থল থেকে দুজনের একটা প্রার্থনা উঠে আসে, লোকটির বলা কথা যেন মিথ্যে হয়, যেন এই দোষ শুধু এক বিভ্রান্তির অংশ হয়ে থাকে। কিন্তু নিয়তি নিষ্ঠুর, সে তো কাউকে দয়া করতে জানে না। সময়ের কাঁটা কেবলই এগিয়ে চলে। জবা আর আসিয়া বেগম পথ চলতে থাকেন পাগল প্রায় অবস্থায়। তাদের শ্বাস দ্রুততর হচ্ছে, পায়ের ভারসাম্য হারিয়ে যাচ্ছে বারবার, কিন্তু থামার অবকাশ নেই। জবার শরীর একেবারে বিধ্বস্ত। প্রচন্ড ক্লান্তি আর কাঁপুনি তার সমস্ত শক্তি নিঃশেষ করে দিচ্ছে। তবু সে হাল ছাড়ে না। মায়ের হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে থাকে, কারণ পেছনে ফেরার উপায় নেই। সামনে যা আছে তা জানার জন্যই তাদের এই উন্মুক্ত পথ চলা। প্রখর রোদ মাথার উপর আগুন ঢালছে, ঘামে ভিজে যাচ্ছে শরীর, কাপড় চুপসে যাচ্ছে। কিন্তু এই যন্ত্রণাও এখন তুচ্ছ, কারণ তারা তো হাঁটছে এক ভয়ঙ্কর সংখ্যার দিকে, যা শরীরের কষ্টের চেয়েও বহু গুণ বেশি যন্ত্রণাদায়ক। অবশেষে তারা পৌঁছে যায় তাদের গন্তব্যে। সেখানে গিয়ে যা দেখে তাতেই তাদের শির দাঁড়াবে নেমে আসে এক হিমশীতল স্রোত। অসংখ্য মানুষের ভিড় জমে আছে সামনে। সেই ভিড় যেন এক অনিশ্চয়তার বহন করছে। যাবা মুহূর্তের জন্য থমকে যায়, তারপর সমস্ত শক্তি একত্র করে দৌড়ে ছুটে যায় ভিড়ের মধ্যে। তার শাড়ির আঁচল মাটিতে পড়ে গড়াগড়ি খায়, ধুলোয় মাখামাখি হয়ে যায় সে। কিন্তু এসবের কোনো হুঁশ নেই তার। সে শুধু খুঁজছে নিজ আপনজনদের, যাদের হারানোর ভয় তাকে এই উন্মত্ততার দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে। ভিড় ঠেলে এগিয়ে যেতেই যাবার চোখে পড়ে সাদা কাফনে মোড়ানো দুটি নিথর দেহ। বুকের গভীর থেকে দুঃসংবাদের ঝড় এক ছটকায় সবকিছু উলটপালট করে দেয়। কম্পিত পায়ে এগিয়ে যায় সে। মনে হয় প্রতিটা পদক্ষেপের সঙ্গে হৃৎপিণ্ডটাও ধীরে ধীরে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত শেহবাজের দৃষ্টি পড়ে জবার উপর। বিধ্বস্ত, বিপর্যস্ত সে। ছুটে গিয়ে তাকে ধরে ফেলতে চায় শেহবাজ, কিন্তু তার আগেই জবা দুঃসহ সত্যের মুখোমুখি হয়। সাদা কাপড় সরাতেই হৃদয় বিতারক চিৎকারে কেঁপে ওঠে চারিদিক। গগন বিদীর্ণ করা সেই আর্তনাদ সমস্ত পৃথিবীকে জানিয়ে দেয় এই নিথর দেহ দুটি তারই রক্তের সম্পর্কিত, তারই আপনজন। দূরে দাঁড়িয়ে থাকা আসিয়া বেগম নিজের স্বামী ও আদরের মেয়ের শীতল দেহখানা দেখে জমে যান। মুহূর্তে পুরো শরীর অনুভূতিহীন হয়ে বসে পড়েন মাটিতে। অথচ জবা সে নিথর দেহের সামনে দাঁড়িয়ে সামলাতে পারে না নিজেকে। পিতা শিয়রের কাছে গিয়ে কেঁপে ওঠা কণ্ঠে আর্তনাদ করে ওঠে, আব্বা, ও আব্বা, আপনি এমনি শুইয়া থাকেন না, ওঠেন, একটু উঠা আমার দিকে তাকান। দেখেন আপনার মেয়ের অনেক কষ্ট হইতেছে। আব্বা ওঠেন না, আমার কলিজা তো ফাটতে যাইতেছে, দেখেন না একবারও আমারে। আহ, কি ভয়ঙ্কর হৃদয় বিদারক আর্তনাদ, যা উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ে তীক্ষ্ণ শ্যালের মতো বিঁধে যায়। যাবা কিছুতেই মেনে নিতে পারছে না তার বোন ও পিতার এহেন নিস্তব্ধতা। তার চিৎকারে বাতাস কেঁপে ওঠে।
সে ব্যাকুল হয়ে বোনের নিথর দেহ আঁকড়ে ধরে। রক্তে ভেজা গাল দুটো হাতের উষ্ণ স্পর্শে মুছে দিয়ে সেখানে গভীর ভালোবাসার চুব্য নাকি সে। ফের অনুনয়ের সহিত বলে ওঠে, ও জোনাকি, ও বোন, একটু ওঠ না রে, এমনি আর শুইয়া থাকিস না। ও সোনা পাখি, ওঠ না, একটু দেখ তোর বুবু তোরে ডাকে। ও বোন, তাকা না আমার দিকে। তার কণ্ঠে শুধু আহ্বান নয়, শুধু আর্তনাদ নয়, এ এক শূন্যতার অতল গহ্বরে হারিয়ে যাওয়া এক বিদীর্ণ আত্মার চিৎকার। যাবার করুণ বিলাপে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। চারিপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর হৃদয়ে বেদনার শীতল ছায়া নেমে আসে, কিন্তু যাদের উদ্দেশ্যে এই হৃদয় ভেদী আহ্বান তারা আর কখনোই শুনবে না। কি করে শুনবে? তাদের দেহ তো নিষ্প্রাণ নির্মম নিষ্ঠুরতার বলি হয়ে তাদের রুহু অনেক আগেই এই মায়ের পৃথিবী ছেড়ে চলে গেছে। জবা আর সহ্য করতে পারছে না, কণ্ঠ চিরে উঠে আসছে হাহাকার। বুক ফাটানো চিৎকার দিয়ে এসে বারবার জোনাকির নিথর দেহ আঁকড়ে ধরছে, অসহায়ের মতো তাকে জাগাতে চাইছে, অথচ প্রতিবারই আরো গভীর শূন্যতার অতলে তুলে যাচ্ছে সবকিছু। জবার এমন বিপর্যস্ত অসহায় অবস্থা দেখে সে আবার আর এক মুহূর্ত দেরি করে না। দ্রুত এগিয়ে সে শক্ত হাতে তাকে নিজের বুকের মাঝে চেপে ধরে, যেন ভেঙে পড়ার আগেই তাকে আগলে রাখতে পারে। কিন্তু শেহবাজের কঠোর সুরক্ষার প্রতীক সেই আলিঙ্গনও যাবার শোকের প্রবল স্রোত থামাতে পারে না, বরং সে আরো বেশি বিহব্বল হয়ে ওঠে আর অসহায় হয়ে কেঁদে ওঠে। তার দুঃখ এতটাই গভীর যে শেহবাজের উষ্ণতাও তা প্রশমিত করতে ব্যর্থ হয়। তবু শেহবাজের অস্তিত্ব যার পেয়ে জবা তার বুক থেকে মুখ তুলে চেয়ে থাকে। তার চোখে অশ্রুর স্রোত, কণ্ঠে ভাঙচুরে হওয়া এক করুণ আকুতি, ঠোঁট কাঁপে, গলা জড়িয়ে আসে। তবু সে বলে, আপনি তো এই মির্জানগরের জমিদার, সকলে আপনাকে ভয় পায়। আপনি একটু আব্বাকে আর জোনাকিকে বলেন না উঠতে। আপনি বললেই ওরা উঠে যাবে, দয়া করে একবার বলেন। তার কণ্ঠে আকুতি নয়, আত্মার শেষ আশ্রয় খোঁজার মরিয়া চিৎকার। বাস্তবতা বুঝতে না পারায় শিশুসুলভ আবেগ নয়, বরং এক অন্তহীন অস্বীকার, এক ভয়ঙ্কর সত্য থেকে পালিয়ে বাঁচার ব্যর্থ প্রচেষ্টা। সে আবার অনুভব করতে পারে যেমন মানসিক স্থিতি ভেঙে পড়েছে, দুঃখের সাগরে সে দিশেহারা হয়ে গেছে। এই মুহূর্তে তাকে শান্ত করা প্রয়োজন। তাই শেহবাজ নরম কণ্ঠে বলে, ফুল, তুমি একটু শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এ যেন বাতাসে মিলিয়ে যাওয়া কথার মতোই শূন্যতা সৃষ্টি করে। কারণ যাবার কান্নার স্রোত থামার নয়, সে যেন ব্যথার প্রতিচ্ছবি হয়ে নিজের সুখে বিলীন হতে চায়। জবা ফের আহাজারি করে বলে ওঠে, কে মারলো আমার আব্বাকে? কে মারলো আমার বোনকে? কি ক্ষতি করেছিল তারা? কারো? বলে বারবার চিৎকার করতে থাকে জবা। হাজারের এক পর্যায়ে অবশ হয়ে সে শেহবাজের বুকের হলে পড়ে। শেহবাজ আটকে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তীব্র উদ্বেগে চারপাশে তাকিয়ে একজনের উদ্দেশ্যে দৃঢ় কণ্ঠে বলে ওঠে, হাকিম ডাকো এক্ষুনি। তার কণ্ঠের দৃঢ়তা স্পষ্ট, কিন্তু অন্তরে এক অজানা আতঙ্ক কাজ করছে। সে আর এক মুহূর্ত দেরি না করে জবাকে শক্ত হাতে কোলে তুলে নেয়। ঠিক তখনই তার দৃষ্টি পড়ে আসিয়া বেগমের নিস্তব্ধ অনুভূতিহীন অবস্থায়। তিনি স্থির নিশ্চল হয়ে একটি প্রতিমার মতো বসে আছেন, চোখের দৃষ্টি ফাঁকা, যেন তিনি বাস্তবতাকে ছুঁয়ে দেখার শক্তি হারিয়ে ফেলেছেন। শেহবাজ দ্রুত তার সামনে গিয়ে ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, আম্মা, আপনি ঠিক আছেন? কিন্তু কোনো সাড়া নেই। এক নিঃশব্দ জগতে ডুবে আছেন আসিয়া বেগম। তার শরীরে কোনো নরম চরণ নেই, কোনো আবেগের বহিঃপ্রকাশ নেই। শেহবাজের মন গহীনে এক অদ্ভুত ব্যথার স্রোত বইতে থাকে। সে বুঝতে পারে এই সুখ শুধু জবার নয়, এই সুখ তার মায়েরও, যা তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। নিজের আবেগকে সংযত করে সে দ্রুত নির্দেশ দেয়, আম্মাকে মহলে নিয়ে যাও, খেয়াল রেখো যেন একা না থাকে সে। সময় বয়ে যায়, কিন্তু জবা নিস্তেজ হয়ে শেহবাজের বুকের গভীরে লুটিয়ে পড়ে আছে। শেহবাজ তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে, যেন কোনো শক্তি তাকে আলাদা করতে না পারে। তার সমগ্র শরীর শিহরিত, মনে এক দুর্বুদ্ধ ঝড় বয়ে চলেছে। কিছুক্ষণ আগে হাকিমের মুখ থেকে শোনা বাক্যটি তাকে এক অচেনা অনুভূতির অতল গহ্বরে টেনে নিয়ে যাচ্ছে। সে বুঝতে পারছে না তার এখন কি অনুভব করা উচিত, কি প্রতিক্রিয়া দেখানো উচিত। সে শুধু জানে যদি সে পারত তবে এই মুহূর্তে জবাকে নিজের বুকের গভীরে গেঁথে নিত, শ্বাস প্রশ্বাসে মিশিয়ে নিত, যেন সে আর পৃথক সত্তা হয়ে না থাকে। নিজেকে সামলে নিয়ে শেহবাজ জবার উদরের উপর হাত রাখে। তার আঙ্গুলের স্পর্শে অজানা এক শিহরণ খেলে যায়। গলা গভীর অথচ কাঁপন মিশ্রিত হয়ে বলে ওঠে, ফুল, তুমি কি জানো
আমাদের ভালোবাসার এক টুকরো স্নেহ এখন তোমার গর্ভে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে। আমার ছোট্ট হাঁসের ছানাটার গর্ভে এখন এক ছোট্ট প্রাণ আলিঙ্গন খুঁজে নিয়েছে। বলে শাহবাজ জাবাকে আরো শক্তভাবে জড়িয়ে জাবার ললাটে গভীর চুম্বন এঁকে দিয়ে কম্পিত কণ্ঠে ফের বলে ওঠে, ফুল দেখো, আমার শরীর কাঁপছে, বুকের ভেতর এক অজানা শিহরণ জাগছে। এ কেমন অনুভূতি আমাকে গ্রাস করছে? বাবা হওয়ার এই সংবাদ কি সত্যি এতটা বিস্ময়কর, এতটা রঙিন, এতটা আবেগময়? আমি শ্বাস নিতে পারছি, অথচ মনে হচ্ছে হৃদয়টা আনন্দে এক মুহূর্তের জন্য থমকে গেছে। শাহবাজ চোখ বন্ধ করে নেয়। মুহূর্তের মধ্যেও তার শুষ্ক অনুভূতিহীন দৃষ্টির শৃঙ্খল ভেঙে গড়ে পড়ে দুফোঁটা নোনা জল। হে অশ্রু এক পিতার অশ্রু, যে নিজের রক্তের বন্ধনকে প্রথমবারের মতো সাদরে গ্রহণ করছে। হে অশ্রু এক স্বাগত, এক নিঃশব্দ আহ্বান, যা তার হৃদয়ের গভীরতম কোণ থেকে উৎসারিত হয়ে ঝরে পড়েছে জবর অগসরে। অথচ মেয়েটি কিছু টের পায় না, কিভাবেই বা পাবে? তার হৃদয়ে যে স্বজন হারানোর বেদনার সমেত পাথরের মতো ভারী শূন্যতা জমে আছে, যেখানে অনুভূতির প্রবাহ নিস্তব্ধ হয়ে গেছে। আরো খানিকটা সময় অতিবাহিত হতেই সে আবাজের উষ্ণ বুকের আশ্রয় থেকে ধীরে ধীরে যাবার জ্ঞান ফেরে। চোখ খুলতে এই দুঃসহ স্মৃতির ঝড় ঝাঁপে পড়ে তার মস্তিষ্ক। মুহূর্তের মধ্যে ভারত চেতনা ফিরে আসে। তার পিতা, তার বোন, তাদের নিথর দেহে কোথায়? তাদের পাশে যেতে হবে তাকে। এহেন চেতনায় সে বিদ্যুৎ গতিতে উঠে বসে। সে আবাজের বাঁধন থেকে ছুটে যেতে চায়, কিন্তু শাহবাজ বজ্র দৃঢ় হাতে তাকে আটকে ফেলে। জাবা ছটফট করে, মরিয়া হয়ে মুক্ত হওয়ার চেষ্টা চালায়। তখন শাহবাজ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ফুল, এতটা অস্থির হইও না, নিজেকে সংযত করো। কিন্তু শান্ত হওয়া তো দূরের কথা, জবা আরো উন্মত্ত হয়ে ওঠে। তার স্বজনদের নিথর দেহের কাছে পৌঁছাতেই হবে তাকে। তাই সে ছোটার জন্য চিৎকার করে কান্না করে ওঠে। তার কান্না, তার চিৎকার কক্ষের চারপাশে বাতাসকে ভারী করে তোলে। যাবার এহেন হালাত দেখে তখনই শাহবাজ নিস্পৃহ স্বরে বলে, তাদের দাফন সম্পন্ন হয়েছে, তুমি চাইলেও আর তাদের দেখতে পারবে না। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে আসে। যাবার সারা শরীর জমে যায়। চোখের ভেতরে দুঃসহ শূন্যতার অন্ধকার নেমে আসে। চোখে মুখে আগুন নিয়ে চিৎকার করে ওঠে সে, যেন জগতের সমস্ত যন্ত্রণা তার কণ্ঠে জমা হয়েছে। ফের ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আপনি এমনটা কেন করলেন? কেন আমাকে ছাড়া তাদের দাফন করালেন? শাহবাজ জবার মনের অবস্থা বুঝতে পারে, তাই জবাকে কাছে টেনে শক্ত হাতে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, ফুল, একটু শান্ত হও। তুমি জ্ঞানহীন ছিলে পুরো সময় জুড়ে, এতক্ষণ লাশ রাখা সম্ভব ছিল না। আর তুমি যদি এত অস্থির হও, তবে আমাদের অনাগত সন্তানের ক্ষতি হবে। শাহবাজের কথা শুনিয়ে যাওয়া পাথরের মতো নিশ্চল হয়ে যায়। কয়েক মুহূর্ত সে শূন্য দৃষ্টিতে স্থির দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ধীরে নিজেকে শাহবাজের বুকের আশ্রয় থেকে ছিন্ন করে নেয়। পর মুহূর্তেই সে দুহাত তুলে নিজের পেটে নির্মমভাবে আঘাত করতে শুরু করে, আর কাঁপতে কাঁপতে তীব্র কান্নায় চিৎকার করে ওঠে, আমি রাখবো না এই সন্তান। ওর আগমনের সংবাদ দিতে এসে আমার আব্বা, আমার জোনাকি আমাকে ছেড়ে চলে গেছে। এ আমার জন্য অভিশাপ। আমি একে শেষ করে দিব, মেরে ফেলবো একে। তার ক্রন্ধনের প্রতিধ্বনি বাতাসে মিলিয়ে যেতে না যেতেই বজ্রপাতের মতো ঝাঁপে পড়ে শাহবাজের লৌহ দৃঢ় চর, যা জবার গাল ছিন্ন ভিন্ন করে দেয়। আঘাতের তীব্রতায় জবা প্রায় মাটিতে লুটিয়ে পড়তে নিলে শাহবাজ বিদ্যুৎ গতিতে তাকে টেনে ধরে। তার থুতনি নির্মম ভাবে চেপে ধরে রক্ত শীতল কণ্ঠে গর্জে ওঠে, খবরদার জবা, আমার সন্তানের গায়ে এক বিন্দু ক্ষতও যদি লাগে, আল্লাহর কসম, এই পৃথিবী আমি ধ্বংস করে দিব। বলে সে এক ঝটকায় জাবাকে ছেড়ে দূরে সরে যায়। তার শিরায় শিরায় রক্তের টান তৈরি হয়। ফুসফুসের ভেতর আগুন জ্বলে ওঠে। হাতের আঙ্গুল মুষ্টিবদ্ধ করে নিজের চুল টেনে ধরে শাহবাজ। দৃষ্টি রক্ত লাল করে ওঠে তার ক্রোধে। অন্যদিকে জাবা মুখ ফিরে নীরবে অঝোর ধারায় কাঁদতে থাকে, যেন তার সমস্ত কষ্ট বুকের ভেতর পাথরের মতো জমাট বেঁধে গেছে। অজস্র মুহূর্ত পার হয়ে যায়। শাহবাজ ধীরে ধীরে গভীর শ্বাস নেয়। দুঃসহ রাগ সংবরণ করে যাওয়ার সামনে এসে কোমল অথচ দৃঢ় স্বরে বলে, ফুল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি যা করছিলে তা আমি সহ্য করতে পারিনি। বলো, একজন পিতা কি তার সন্তানের মৃত্যুর কথা শুনতে পারে? যাবা নির্বাক। সে কোনো উত্তর দেয় না, শুধু ফাঁকা চোখের সামনে তাকিয়ে নীরবে কাঁদতে থাকে।
ফের দীর্ঘশ্বাস ছেড়ে চোখের জল মুছে ফেলে, কাপা কণ্ঠে বলে ওঠে, আমাকে আব্বা আর জোনাকি কবরের কাছে নিয়ে যান। আমি যেতে চাই, দেখতে চাই ওনাদের শেষ আশ্রয়। চারিদিকে ঘন কালো অন্ধকার ঘনিয়ে এসেছে। জমিদার বাড়ির আঙিনা বিষাদের ভারে স্তব্ধ, যেন শোকের কালো ছায়া প্রতিটি ইট পাথরে গভীর দাগ কেটে গেছে। এমন নিঃসঙ্গ নির্দয় সময়ে জবাকে নিয়ে যাওয়া উচিত হবে না শেহবাজ তা ভালো করে জানে, কিন্তু জবার আকুল আহ্বান, তার ব্যাকুল চোখের আরতি উপেক্ষা করার শক্তি তার নেই। তাই সিদ্ধান্ত নিতে এক মুহূর্ত দেরি করল না শেহবাজ। সে জবাকে নিয়ে নিজ ঘোড়ার নিকট এগিয়ে গিয়ে কঠোর দৃঢ় ভঙ্গিতে তাকে নিজের ঘোড়ায় বসিয়ে শক্ত হাতে বেষ্টন করে নিজে উঠে বসল পিঠে। প্রতিটি স্নায়ু টানটান করে ঘোড়ার লাগাম টেনে ধরল শেহবাজ। ফের মুহূর্তে ঝড়ের ব্যাগে ছুটে চলল তাদের গন্তব্যের দিকে। কবরস্থানে পৌঁছাতে শীতল বাতাস হাড়ের ভেতর পর্যন্ত শিরশিরে শীতলতা বইয়ে দিল। নিস্তব্ধতা যেন শোকের গভীরতাকে আরো তীব্র করে তুলেছে। চারিপাশে নীরবতা, কেবল মৃত্যু আর হারানোর গুঞ্জন শুনে যাচ্ছে। চাঁদের ফ্যাকাশে আলোর সাদা কাফনের মতো মিছে আছে দুটি কবরের উপরে, যেন নির্বাক সুখ জ্ঞাপন করছে মৃতদের স্মৃতিতে। জবা শেহবাজের হাত ছাড়িয়ে নিষ্পানের মতো মাটিতে নুয়ে পড়ল, কাঁপতে থাকা আঙ্গুলে কবরের মাটি স্পর্শ করল, আর মুহূর্তে ফেটে পড়ল বিলাপে, অসংখ্য অস্ফুট শব্দে, বুকচেরা আর্তনাদে। শেহবাজ স্থির দাঁড়িয়ে রইল নীরব দর্শকের মতো। সে বহুবার জবার কান্না শুনেছে, কিন্তু আজকের মতো একটা বেদনা বিধুর, এতটা বিভীষিকাময় হার কখনো শুনেনি। আজ জবার সমস্ত হাহাকার, সমস্ত দুঃখ, সমস্ত হারানোর যন্ত্রণা দিগন্ত বিদারে কান্নায় ছড়ে পড়ছে। কিন্তু হঠাৎই জবার বিলাপ থেমে গেল। শূন্যতা গ্রাস করলো চারপাশকে। তার নিস্তেজ শরীর ধাপ করে ঢলে পড়ল মাটিতে নিঃসঙ্গ কবরের পাশে। শেহবাজ উদ্বিগ্ন হয়ে জবাকে তুলে নিল, তার নিঃসার দেহ শক্ত হাতে আঁকড়ে ধরল বুকে। এক মুহূর্ত বিলম্ব না করে দৃঢ় পদক্ষেপে মহলের পথে অগ্রসর হলো। তার চোখে গভীর উদ্বেগের ছায়া, মুখে তীক্ষ্ণ শঙ্কার রেখা। কারণ জবা এখন একা নয়, তার অনাগত সন্তানের অস্তিত্ব রয়েছে তার মাঝে, যার প্রতিটি মুহূর্ত এখন যত্নের দাবিদার। হাকিম স্পষ্ট করে বলে গেছে, জবাকে শান্ত রাখতে হবে, দুশ্চিন্তার ছায়াও তার কাছে ভিড়তে দেওয়া যাবে না। কিন্তু শেহবাজ জানে এটা এই মুহূর্তে অসম্ভব। যে নারী মৃত্যুর শীতল ছায়ায় দাঁড়িয়ে মুখ চেরা আর্তনাদ করেছে, যে নিজের সুখে সমস্ত পৃথিবী ভুলে গেছে, তাকে সে কেমন করে শান্ত করবে? কিভাবে টেনে তুলবে তাকে বেদনার অতল গহ্বর থেকে, যেখানে সে নিজে তলিয়ে গেছে নিঃশেষ হয়ে? শেহবাজের শিরায় শিরায় এক অজানা অস্থিরতা ছড়িয়ে পড়েছে। তার হাতের বাঁধন আরো কঠোর হলো, যেন নিজের স্পর্শ দিয়ে হলেও জবাকে বাস্তবের মাটিতে ফিরিয়ে আনতে চায়। কিন্তু সে কি পারবে? নাকি এই শূন্যতা, এই গভীর সুখ ধীরে ধীরে গ্রাস করবে জবাকে, কেড়ে নেবে তার অস্তিত্বের শেষ আলোটুকু? মহলে ফিরে শেহবাজ জবাকে সতর্ক হাতে বিছানায় শুয়ে দিল। উদ্বেগ তার চোখে মুখে স্পষ্ট, প্রতিটি স্নায়ু উত্তেজনায় টান টান। সে ব্যস্ত হয়ে উঠল জবার চেতনা ফেরানোর প্রচেষ্টায়, কিন্তু প্রতিটি মুহূর্ত অসহ্য দীর্ঘ হয়ে উঠছে তার নিকট। অবশেষে অনেকক্ষণ পর জবার চোখের পাতা কাঁপল, ধীরে ধীরে খুলল তার নিস্তেজ চোখ জোড়া। কিন্তু তাতে শেহবাজের বুকের ভার কিছুই কমল না, বরং আরো গাঢ় হলো উদ্বেগ। কারণ জবা জ্ঞান ফেরার পর থেকে দৃষ্টিশূন্য চোখে একেবারে শূন্যতার গভীরে হারিয়ে থাকে আছে নিস্তেজ ভাবে। তার চোখে কোনো অনুভূতি নেই, কোনো আকুলতা নেই, এমনকি কান্নাও নেই। মনে হচ্ছে যেন সমস্ত আবেগ নিঃশেষ হয়ে গেছে তার। অসার এক দেহ পড়ে আছে মাত্র। শেহবাজের ভেতরটা কেঁপে উঠল। এমন নিষ্প্রাণ, এমন নিঃশ্বাস জবাকে সে সহ্য করতে পারছে না। যদি তার হাতে ক্ষমতা থাকতো, তবে সে সমস্ত কষ্টের ভার নিজে নিয়ে বিনিময়ে জবাকে যন্ত্রণা থেকে মুক্ত করত। যদি সম্ভব হতো, সে জবার সমস্ত দুঃখ নিজের শিরায় ধারণ করত, শুধুমাত্র তাকে এই অমানিস্বার যন্ত্রণা থেকে রক্ষা করার জন্য। কিন্তু তার পক্ষে তা সম্ভব নয়। সে পারছে না, আর এই অপারগতা তার বুকের ভেতর এক অদৃশ্য ছুরি চালিয়ে দিচ্ছে বারবার। গভীর শ্বাস ফেলে নিজেকে সংযত করলো শেহবাজ। তারপর খাবার হাতে তুলে নিয়ে জবার মুখের সামনে ধরল। এক লোকমা ভাত তার ঠোঁটের কাছে তুলে ধরে নরম কণ্ঠে বলল, ফুল খেয়ে নাও, তোমার শরীর ক্লান্ত হয়ে গেছে। এমন হলে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে, আর এতে আমাদের অনাগত সন্তানের ক্ষতি হবে। কিন্তু জবার কোনো সাড়া নেই। তখন শেহবাজ কিছু একটা ভেবে জবার পানি চেয়ে বলে উঠে, তুই জানো তোমার আম্মাও কিছু খায়নি, সে কারোর সাথে কথাও বলেনি এখন অবধি। তুমি যদি ভেঙে পড়ো তাহলে তাকে কে সামলাবে?
শেহবাজের এহেন কথায় জবা ধীরে ধীরে তাকায় শেহবাজের পানে। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে আম্মার কাছে নিয়ে চলুন। জবার কথায় শেহবাজ শান্তভাবে বলে। খাবার শেষ করো, নিয়ে যাব। জবা যন্ত্রণা মিশ্রিত এক দীর্ঘশ্বাস ফেলল। প্রতিবাদ করার মতো শক্তি তার নেই। তাই কোনো কথা না বলে শেহবাজের হাত থেকে ধীরে ধীরে 2-1 লোকমা খাবার মুখে তোলে। তার প্রতিটি আচরণে ক্লান্তির ছাপ স্পষ্ট, শুধু শারীরিক নয়, আত্মিকও। খাওয়া শেষ হতেই শেহবাজ নিঃশব্দে তাকে উঠে দাঁড় করায়। শক্ত হাতে আগলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলে সেই কক্ষের দিকে যেখানে আসিয়া বেগম নিস্তব্ধ হয়ে বসে আছেন। কক্ষের বাতাস ভারী, নিস্তব্ধতা গোমট হয়ে আছে চারিদিকে। আসিয়া বেগম এক কোণে বসে আছেন নিঃস্বার হয়ে, গুটিসুটি মেরে, যেন সমস্ত আলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। তার দৃষ্টি অনর, নিথর, যেন শোকের অতলে হারিয়ে গেছে। জাবা ভেতরে ঢুকে থমকে যায়। এই দৃশ্য তার হৃদয়ে শোকের আরেকটি প্রবল ঢেউ বইয়ে দেয়। গলার কাছে কাটার মতো বেদনা গেঁথে গেল। অথচ সেই কষ্টকে অগ্রাহ্য করেই সে এগিয়ে যায় নিজ মায়ের নিকট। হাঁটু গেড়ে বসে, কাঁপতে থাকা হাত তুলে আলতোভাবে স্পর্শ করে আসতে বেগমের কাঁধ। তারপর দমবন্ধ কণ্ঠে উচ্ছ্বসিক্ত নয়নে ফিসফিস করে ডাকলো, আম্মা। আসিয়া বেগমের ভঙ্গি এতটা নিথর যে কোনো সাড়া নেই, কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছে সমস্ত কিছু পাথরের মতো স্থবির হয়ে পড়েছে তার। জবা গভীর উদ্বেগে আবারও ডেকে উঠে, তার কণ্ঠস্বরে অনুনয়ের ভারে ভারী হয়ে আসে। আম্মা তাকাও আমার দিকে। কিন্তু আসিয়া বেগম অনর, তার চোখের পাতা পর্যন্ত কাঁপে না, যেন সুখ তাকে এই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সমস্ত অনুভূতি নিঃশেষ করে ফেলেছে। নিজ মায়ের এই নিস্তব্ধ নিঃস্বার অবস্থা দেখে জবার হৃদয় চুরমার হয়ে যায়। তার বুকের ভেতর হাহাকার জেগে ওঠে। এক মুহূর্তের জন্য আর নিজেকে সামলাতে পারল না সে। মায়ের কোলে মুখ গুজে ফুপিয়ে উঠল, শিশুর মতো কেঁদে ভাসালো মায়ের বুক। কিন্তু পরক্ষণে কষ্টের অতল থেকে নিজেকে টেনে তুলল সে। এভাবে ভেঙে পড়লে চলবে না তার। ফাপড়ে ফেলার শ্বাস সামলে কষ্টের ভার বুকের গভীরে লুকিয়ে রেখে জবা ফিসফিস করে বলল, আম্মা সারাদিন কিছু খাও নাই, এখন কিছু খাইয়া নাও। তবু আসিয়া বেগমের ভঙ্গিতে কোনো পরিবর্তন এলো না। তার চোখের শূন্য দৃষ্টি একই রকম স্থবির রইল। সুখ যেন তাকে যেমন বাধা এক প্রতিমায় রূপান্তরিত করেছে, যেখানে কোনো অনুভূতি প্রবেশ করতে পারে না। জবা আর কিছু না ভেবে নিজের কষ্ট সরিয়ে রাখে। নিজেকে দুর্বল হতে দিলে চলবে না, এখন তার মাকে শক্তি দিতে হবে। তাই হাত বাড়িয়ে ধীরে ধীরে টেবিলে রাখা খাবারের থালা তুলে নিল সে। কোনো কথা না বলে নিঃশব্দে মায়ের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে খাবার মুখের কাছে ধরল। মায়ের প্রতিটি অনর মুহূর্ত জবা হৃদয়ে ছুরির মতো বেঁধছে, কিন্তু সে পিছু হটল না। ধৈর্য ধরে 1 লোকমা খাবার তুলে দিল মায়ের ঠোঁটে। প্রথমে কোনো সাড়া মেলেনি, কিন্তু জবার অবিরাম প্রচেষ্টার ফলে অবশেষে আসিয়া বেগম সামান্য মুখ খুললেন। শোকের ভারে নুই পড়া মানুষটাকে জবা অনেক চেষ্টায় 2-1 লোকমা খাওয়াতে পারল। তারপর নিঃশব্দে অতি যত্নে মাকে শুয়ে দিল। ফের খানিকক্ষণ তার ক্লান্ত নিস্তেজ মুখের দিকে তাকিয়ে থেকে শব্দহীন পায়ে উঠে দাঁড়ালো। কোনো কথা না বলে শেহবাজের পাশে গিয়ে তার সাথে কক্ষের বাইরে পা বাড়ালো। জবা জানে তাকে এখন শক্ত থাকতে হবে। বুকের ভেতর ঝড় উঠলেও, কান্না দলা পাকিয়ে গলায় আটকে থাকলেও সে ভেঙে পড়তে পারবে না। তাকে শক্ত হতে হবে তার মায়ের জন্য। কথাটি চিন্তা করলেও জবার হৃদয়টা প্রতিটি মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সে কিছুতেই বুঝতে পারছে না তার সুখী পরিবারের উপর কার এই অভিশপ্ত দৃষ্টি পড়ল। কে এমন নির্মম ভাবে তার পরিবারকে টুকরো টুকরো করে দিল। ভাবনাটি জবার শিরা উপশিরায় আগুন বইয়ে দেয়। মুখের গভীরে যন্ত্রণার জায়গায় হঠাৎ এখন এক ভয়ঙ্কর প্রতিজ্ঞার জন্ম হলো তার। তার বাবা ও বোনের হত্যাকারীকে যদি সে সম্মুখে পায়, তবে নিজ হাতে তার দেহ ছিন্ন ভিন্ন করে দেবে। এই চিন্তা মাথায় আসতেই জবার রক্ত টকবক করে ফুটে ওঠে। তার চোখে জ্বলে উঠল প্রতিশোধের অগ্নিশিখা। বদলা সে নেবেই। এখন দেখার পালা, ভবিষ্যৎ তার প্রতিজ্ঞার সাক্ষী হবে নাকি তাকে আরো নির্মম পরীক্ষা দিতে হবে। প্রতিটি ক্ষত সময়ের সাথে শুকিয়ে গেলেও তার গভীরে দাগ থেকে যায়, যেমনটি থেকে গেছে জবার। দিন কেটে গেছে, মাস পেরিয়েছে, অথচ সেই বিভীষিকাময় দিনের স্মৃতি মুছে যায়নি সম্পূর্ণভাবে। তবু জবা নিজেকে সামলে নিয়েছে। যদিও তার পিতা ও বোনের খুনিকে এখনো অব্দি ধরা সম্ভব হয়নি, তবু সে আজ প্রায় স্বাভাবিক। কষ্ট ভুলতে শিখেছে, দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। এক নিমেষে বড় হয়ে গেছে মেয়েটা। নিজের মায়ের সমস্ত দায়িত্ব এখন তার কাঁধে। কিন্তু আসিয়া বেগম পারেনি নিজেকে সামলাতে। সেদিনের পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত।
ভেঙে পড়েছেন সম্পূর্ণরূপে। ঠিকমতো খান না, কারোর সাথে কথা বলেন না, ফলশ্রুতিতে এখন তার আশ্রয় জমিদার মহল। শেহবাজ তাকে কোথাও যেতে দেয়নি, নিজেদের কাছেই রেখেছে। আর শেহবাজের সিদ্ধান্তের বিপক্ষে কথা বলার সাহস কারো হয়নি, তাই সবাই নীরবে মেনে নিয়েছে আসিয়া বেগমের এখানকার অবস্থান। জাবা এতে স্বস্তি পেয়েছে। শেহবাজের প্রতি এক অদ্ভুত কৃতজ্ঞতায় পূর্ণ হয়েছে তার মন। স্বামীর প্রতি তার সম্মান আরো গভীর হয়েছে। এমন স্বামী কেবল সৌভাগ্যবতী নারীর ভাগ্যে জোটে, তাই জাবা আজ তা মেনে নিয়েছে, নিজেকে কবুল করেছে ভাগ্যবতী রূপে। এই অতিবাহিত সময়ে জাবার গর্ভধারণের 5 মাস পেরিয়ে গেছে। তার ক্ষীণ দেহের সাথে বেমানান হয়ে ফুলে ওঠা পেট এখন বেশ স্পষ্ট। মাতৃত্বের ভার তার শরীরকে আরো অবসন্ন করে তুললেও মনকে অবসন্ন করতে পারেনি খানিকটাও। এই সময়টা শেহবাজ তাকে যে যত্নে বেঁধে রেখেছে তা জাবার হৃদয়ের গভীরে এক অদ্ভুত দুর্বলতার জন্ম দিয়েছে। শেহবাজ এই নতুন রূপে জবা ভাবে পুরুষ কি আদৌ এতটা যত্নবান হয়, নাকি কেবল তার ফুসু বাবুই ব্যতিক্রম? জবা এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না, শুধু জানে এই মানুষটাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। কি করে পারবে? যে মানুষটিকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, যার স্পর্শ, যার শ্বাসের অস্তিত্ব তার জন্য জীবনের শ্বাসতন্ত্র হয়ে উঠেছে, তাকে ছাড়া বেঁচে থাকার কথা ভাবাই তো পাপ। গোধূলির আবছা আলোয় যাওয়া দর্পণের সামনে দাঁড়িয়ে আছে। আয়নার ভেতর প্রতিফলিত নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। তার হাত ধীরে ধীরে গিয়ে স্পর্শ করে উদরের উঁচু হয়ে ওঠা অংশটাকে। প্রতিটি ছন্দ, প্রতিটি অনুরণের যেন সে নিজের অস্তিত্বকে নতুনভাবে অনুভব করতে চাইছে। ঠিক তখনই এক আশ্চর্য মুহূর্ত ঘটে। একটা ছোট্ট প্রাণ তার অস্তিত্ব জানান দেয়। জবা প্রথমবারের মতো অনুভব করে সন্তানের স্পন্দন, মায়ের শরীরের সন্তানের প্রথম নড়াচড়া। এক মুহূর্তের জন্য জবার নিঃশ্বাস আটকে আসে, মুখের ভেতর এক প্রবল বিস্ময় জেগে ওঠে। তারপরে চোখের কোণে অশ্রুর কুয়াশা জমে, যা মুহূর্তেই গাল বেয়ে করে পড়ে। জবা হাও মাও করে কেঁদে ওঠে। সেদিনের সেই অভিশপ্ত মুহূর্তটা আবার চোখের সামনে ভেসে ওঠে। সেদিন সে নিজেই নিজের অস্তিত্বকে অভিশাপ ভেবেছিল, এই ছোট্ট প্রাণটাকে অস্বীকার করেছিল, মুছে ফেলতে চেয়েছিল চিরতরে। আজ সেই কথাগুলোর ভার তার আত্মাকে পিষে ফেলছে। কি ভয়ানক ভুল করেছিল সে! নিজের বলা প্রতিটি কঠিন বাক্যের জন্য এখন তার হৃদয় অনুশোচনার শেকলে বন্দী হয়ে রয়েছে। ধীরে ধীরে বিছানায় বসে পড়ে জবা, 2 হাতে উদর জড়িয়ে ধরে। কেঁপে ওঠা কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, সোনামণি আমার, কলিজার টুকরা, আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন ভুল করেছিলাম, তোকে আঘাত করেছিলাম। বিশ্বাস কর, সেদিন আমার মাথা ঠিক ছিল না, তাই দয়া করে তোর মাকে ক্ষমা করে দে। জবা হাও মাও করে কেঁদে চলেছে। কান্নার দমকে কাঁপছে তার সমস্ত অস্তিত্ব। কিন্তু হঠাৎ দরজার শব্দে সে দ্রুত চোখ মুছে নেয়, নিজেকে সামনে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। দরজা ঠেলে শেহবাজ প্রবেশ করে। গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখে তার বেবিকে। তার এই সময়ে এখানে আসা দেখে বিস্মিত হয় জবা, তাই অবাক স্বরে প্রশ্ন করে, আপনি এখন এখানে? শেহবাজ ধীর পায়ে এগিয়ে আসে, শক্ত অথর্জোড়া স্পর্শ করে দেয় জবার ললাটে। গভীর সুরে বলে ওঠে, কি করব বলো? নিজের বিবিকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছিল, তাই চলে এসেছি। শেহবাজের এমন সরল অথচ বেপরোয়া স্বীকারোক্তিতে জবার কাশি ধরে যায়। লোকটা দিন দিন বেহায়া হয়ে উঠেছে, মুখে যা আসে তাই বলে দিচ্ছে, বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই। তাই মুখ লাল করে সে মনোযোগের সুরে বলে ওঠে, দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন আপনি। তার কথায় শেহবাজ ভ্রুকুচকে তাকায়, ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়। তারপর দৃঢ় কণ্ঠে বলে, নিজের ছোট্ট হাঁসের ছানাটাকে ছাড়া থাকতে না পারা যদি নির্লজ্জতা হয়, তবে সেই নির্লজ্জতা আমি মাথা পেতে মঞ্জুর করে নিলাম বেগম। শেহবাজের কথায় লজ্জায় গুটিয়ে যায় জবা, মাথাটাকে লুকিয়ে নেয় তার প্রশস্ত বুকে। শেহবাজের অধরে এক প্রকার প্রশান্তির হাসি খেলে যায়। এতদিন পেরিয়ে গেছে, অথচ মেয়েটা এখনো তার ছোঁয়ায় কেঁপে ওঠে। তার কথায় লজ্জায় মুখ লুকায়। বিবাহের এতটা সময় পরেও সে স্পর্শ করলে প্রথমবারের মতো নুয়ে পড়ে। শেহবাজ ভাবে এতটা লজ্জা পেতে হবে কেন তাকে, অথচ এই লজ্জায় তাকে দুর্বল করে, তাকে আরো নিবিড় করে কাছে টেনে নিতে ইচ্ছে করে। শেহবাজের ভাবনার মাঝে হঠাৎই জবা মুখ তুলে তার প্রশস্ত হাতটি টেনে নেয় নিজের উদরের উপর। শেহবাজ প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরক্ষণে অনুভব করে এক ঘৃণ অথচ স্পষ্ট নড়াচড়া তাদের ভালোবাসার অংশ জানান দিচ্ছে তার অস্তিত্বের খবর। শেহবাজের হাত এক মুহূর্তের জন্য কেঁপে ওঠে, বুকের ভেতর এক অজানা অনুভূতির ঢেউ আছড়ে পড়ে। নয়নজোড়া কেমন ঘোলাটে হয়ে আসে,
ঠোঁটের কোণে ভালোবাসার অনিবর্জনীয় প্রশান্তি। গভীর আবেগ মাখা কণ্ঠে সে ফিসফিস করে যাওয়ার দিকে তাকিয়ে বলে, কবে আসবে সে আমাদের মাঝে? কবে সশরীরে তাকে স্পর্শ করতে পারবো? শাহবাজের এই অবুঝ অথচ গভীর মমতাপূর্ণ প্রশ্নের জবাব মৃদু হাসে। তার চোখে মুখে মাতৃত্বের কোমল ছায়া, গভীর শান্তি। শাহবাজের হাতখানা আরো শক্ত করে চেপে ধরে সে বলে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই। যাওয়ার কথার জবাবে শাহবাজ এক মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে তার কাঁধে মাথা রেখে বসে থাকে, যেন এই ছোট্ট প্রতিশ্রুতির মাঝে সে প্রশান্তি খুঁজে পেয়েছে, যেন তার সমস্ত অস্তিত্ব এখন যাবার বলা ওই একটি মাত্র বাক্যের ভেতরে আবদ্ধ। কিছুক্ষণ পর সে ধীর গতিতে উঠে আসে, কক্ষের এক কোণে রাখা ওষুধি তেলের শিশিটা হাতে নেয়। তারপর কোনো কথা না বলে যাবার পায়ের কাছে বসে তার নরম পা দুটি নিজের কোলে তুলে নেয়। শাড়িটা হাঁটুর উপর খানিকটা তুলে নিয়ে আলতো হাতে তেল মাখিয়ে মালিশ করতে শুরু করে। যাবা নির্বাক তাকিয়ে থাকে তার স্বামীর দিকে। এমন যত্নশীল, এমন সংবেদনশীল পুরুষ বুঝি এই পৃথিবীতে আর কেউ নেই। এই প্রথম নয়, বহুদিন ধরে সে এমন করে প্রতিদিন যাবার পায়ে মালিশ করে দেয়, যেন একটু কষ্ট না পায় তার অর্ধাঙ্গিনী। সে আবার যদি পারত তবে যাবার সমস্ত ক্লান্তি, সমস্ত ব্যথা নিজের শরীরে টেনে নিত, তাকে এক বিন্দু কষ্ট পেতে দিত না। কিন্তু তা তো সম্ভব নয়। তাই সে যতটুকু পারছে তার থেকেও বেশি যত্ন নিয়ে যাবার পাশে থাকছে, যেন এই যত্নের পরশে, স্পর্শের মায়ায় যাবা তার সমস্ত কষ্ট ভুলে যায়, যেন সে এক মুহূর্তের জন্য হলেও সে আবাজের ভালোবাসায় নিরাপদ আশ্রয় খুঁজে পায়। গোধূলির আলো ক্রমেই ম্লান হয়ে আসছে। আকাশের শেষ প্রান্তে সূর্যের রক্তিম আভা ধীরে ধীরে অন্ধকারের কাছে আত্মসমর্পণ করছে। আর এই সন্ধিক্ষণে শাহনুরের সেই চিরচেনা দৃশ্যের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সেলিমের পিছু পিছু ঘুরছে, একটানা বকবক করে যাচ্ছে, অথচ সেলিম নির্বিকার, নিজের কাজে ব্যস্ত, যেন সে কিছুই শুনছে না, যেন এই মেয়েটির অস্তিত্ব তার কাছে কোনো মূল্যই বহন করে না। এটাই এখন তাদের নিত্যদিনের অভ্যাস হয়ে উঠেছে। শত উপেক্ষা, শত অবহেলার পরও শাহনুর প্রতিদিন সেলিমের কাছে আসে, নিজের মতো করে কথা বলে যায়। কখনো সে হাসে, কখনো অভিমান করে, হয়তো ভাবে একদিন এই নীরব দেয়াল ভেঙে সেলিমও তার সঙ্গে কথা বলবে, তাকে দেখবে, তাকে অনুভব করবে তার উপস্থিতি। কিন্তু দিন গড়ে যায়, সময় থেমে থাকে না, তবু সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে না। আজও তার ব্যতিক্রম হয়নি। সেলিম তার কাজ গুছিয়ে নিয়ে চলে যেতে উদ্যত হতেই শাহনুর হঠাৎই তার হাত চেপে ধরে, কণ্ঠে অভিমান, চোখে চাপা কষ্ট, তবু হাসি মাখানো স্বরে বলে ওঠে, সেলিম, কিছু তো বলো, কেন তুমি আমার সঙ্গে একটাও কথা বলো না? তার কণ্ঠে আরতে, তার চোখে অরুণয়। কিন্তু সেলিম কি আদৌ অনুভব করতে পারবে এই ব্যাকুলতা, নাকি আজও সে চিরচেনা নীরবতার আড়ালে নিজেকে আড়াল করে রাখবে? শাহনুরের প্রশ্নে সেলিম তার হাত ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, কয়বার কইছি আপনি আমারে ছুঁইবেন না, আমার কাছে আইবেন না, তারপরও কেন আহেন আপনি? কারণে একটু শান্তিতে কাজও করতে পারি না। কি চান আপনি? আমি যাতে এই মহলে কাজ করতে না হই তা? যদি তাই চান তাহলে বইলে দেন আমারে, আমি আর এই হানে আসুম না। আপনার উপর এখন আমি বিরক্ত, আল্লাহর হস্তে আমার জীবন থেকে দূরে যান। আপনি আসার আগে আমি অনেক শান্তিতে আছিলাম, কিন্তু আপনার আসার পর থেইকা আমার সকল শান্তি আপনি কাইরে নিছেন, তাই আল্লাহর হস্তে দূরে থাকেন আমার থেইকা। বলে সেলিম অগ্নিশিখার মতো ছুটে যায়, পেছনে ফেলে রেখে যায় কথার বিষাক্ত আঘাতে রক্তাক্ত শাহনুরকে। কতক্ষণ সে স্থবির হয়ে দাঁড়িয়েছিল তা তার নিজের মনে নেই। মুখের গভীর থেকে ভেঙে পড়া কষ্টের ভার তার চোখ থেকে একের পর এক অশ্রুধারা গড়িয়ে পড়ে। সেলিমের এহেন কথায় শাহনুরের মনে হলো হয়তো সে কোনো মারাত্মক ভুল করেছে, যার জন্য সেলিম এতটা রুষ্ট। তাই সে মুখ ফিরিয়ে নিয়েছে। কিন্তু এই দ্রুত শাহনুরের অবশ মনকে করে করে খাচ্ছে। তাই শাহনুর ভাবে তাকে ক্ষমা চাইতে হবে, কারণ সে সেলিমকে হারাতে চায় না। নিজেকে গুছিয়ে নিয়ে দ্রুত পা বাড়ায়, সেলিমের পিছু নিতে চায়। মহলের বাইরে যাওয়ার জন্য যখন প্রধান ফটকে পৌঁছায় তখনই আশ্চর্যের বিষয় ঘটে, সেখানে কোনো প্রহরীর উপস্থিতি ছিল না। তাই এক মুহূর্ত দ্বিধা না করে সে বেরিয়ে যায়। শাহনুর মহলের বাইরে এসে থমকে দাঁড়ায়। চারিদিকে গা ছমছমে নীরবতা, যেন রাতের আধার ধীরে ধীরে তার চারপাশে ঘনিয়ে আসছে। শুধু গাছের পাতায় হালকা বাতাসের স্পর্শে মৃদু সারা, আর কোথাও দূরে একাকী পাখির ডাক। শাহনুর একবার এদিক তাকায়, একবার ওদিক। তার অস্থির চোখ দুটো সেলিমের খুঁজে ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু কোথাও তার চিহ্ন মাত্র নেই। হৃদয়ের গভীরে একটা অজানার শঙ্কা দানা বাঁধছে। একাকিত্বের ভয় তার সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ছে। এই নির্জন সন্ধ্যায়, এই অন্ধকারে সে কি ফিরে যাবে মহলে, নাকি সেলিমকে খুঁজতে বেরোবে আরো দূরে?
দ্বিধার ছায়া নামতেই মুহূর্তের জন্য তার পা জড়িয়ে আসে, কিন্তু পরক্ষণেই নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে যায়। না, সে থামবে না। চারপাশে দ্রুত একবার চোখ বুলিয়ে সে এগিয়ে চলে, পায়ের নিচে ভারী হয়ে ওঠা মাটিকে উপেক্ষা করে। সন্ধ্যার ম্লান আলো ক্রমশ ফিকে হয়ে আসছে, বাতাসটাও কেমন যেন গাঢ় আর শীতল মনে হচ্ছে। শাহনূর জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু সে শুধু জানে তার গন্তব্য সেলিম। কিছুদূর এগোতেই একটা পথ চিনতে পারে সে। এই পথ কেমন যেন পরিচিত লাগছে তার নিকট। কোথায় দেখেছে সে আগে? ভাবতে থাকে শাহনূর। হঠাৎ মনে পড়ে যায় সেই রাতের কথা। সেলিমের সঙ্গে লাণ্ঠনের আবছা আলোয় সে এই পথেই তো হেঁটেছিল। সেই রাতের প্রতিটা মুহূর্ত আবারও ফিরে আসতে থাকে তার স্মৃতিতে। সেলিমের বিলম্বে আসা, তার কঠোর অথচ গভীর দৃষ্টি, শাহনূরের অপর অপেক্ষা। স্মৃতির মায়া জ্বালিয়ে জড়িয়ে শাহনূর আরও এগিয়ে যায়। হয়তো এই পথই তাকে সেলিমের কাছে পৌঁছে দেবে, হয়তো এই পথেই সে খুঁজে পাবে তার প্রতীক্ষার শেষ প্রহর। রাত গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। স্তব্ধ প্রকৃতি ক্লান্ত হয়ে ডুবে গেছে নিদ্রার কূলে, অথচ জমিদার মহলে সে নিদ্রার লেশমাত্র নেই। এক অজানা আতঙ্ক, উদ্বেগ আর বিশৃঙ্খলার স্রোতে মহলের প্রতিটি কোণা তোলপাড় হয়ে উঠেছে, কারণ একটাই, শাহনূর। মহলের আনাচে কানাচে, অন্দর মহল থেকে বাইরের প্রাঙ্গণ, কোথাও তার চিহ্ন মাত্র নেই। দাস দাসীরা ছোটাছুটি করছে, মহলের সৈন্যরা অস্ত্র হাতে বেরিয়ে পড়েছে চারদিকে খোঁজার জন্য। এক পলকে যেন পুরো মহল উন্মাদ হয়ে উঠেছে। আলেয়া বানু কাতর হয়ে বিলাপ করছেন, মুখ ছেড়ে বেরিয়ে আসছে অসহায় মায়ের আকুলতা। কোথায় গেল তার কন্যা? অন্যদিকে নওয়াজ মির্জা মুখে দৃঢ়তার আড়াল টেনে ধরেছেন বটে, কিন্তু তার চোখের শিখায় ফুটে উঠেছে খুব আর অপমানের দহন। জমিদারের সম্ভ্রমে আঘাত লেগেছে। তার মেয়ে এভাবে নিরুদ্দেশ হবে আর সে নির্বিকার থাকবে, তা কিভাবে হয়? জুনায়েদ মহলের চারপাশ চষে ফিরে এসেছে শূন্য হাতে, মুখে হতাশার ছায়া, চোখে এক অজানা শূন্যতা। আলেয়া বানুর কান্না তীব্রতর হয়ে উঠে তাকে একা ফিরতে দেখে। শাহেলা বানু দ্রুত এগিয়ে আসেন, আলেয়া বানুকে ধরে রাখার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। ঠিক তখনই বজ্র নিনাদের মতো দাসীদের উপর গর্জে ওঠে শেহবাজ। তোমাদের দায়িত্ব ছিল আমার বোনের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু তোমরা তা পারোনি। বিশ্বাস করো, যদি সে এতটুকু কষ্ট পায় তবে শপথ করছি তোমাদের গর্দান নিতে এক মুহূর্ত বিলম্ব করব না। তার হুঙ্কারে পুরো মহল থমকে যায়। দাস দাসীরা কেঁপে উঠে তার সামনে পড়ে অনুনয় করতে থাকে, কিন্তু শেহবাজের চোখে দয়া নেই, কেবলই আগুন। তাদের কান্নার তোয়াক্কা না করে শেহবাজ ছুটে যায় শাহনূরের সন্ধানে। রাত যত গভীর হয় মহলের উদ্বেগ ততই বাড়তে থাকে। পুরো রাজপ্রাসাদ জুড়ে যেন নিঃশ্বাস নেওয়াটা ভারী হয়ে উঠেছে। অন্যদিকে জাবা ঘরের মধ্যে পায়চারি করছে, অন্তরে দুশ্চিন্তার এক রক্তক্ষয়ী যুদ্ধ। একবার নয়, বহুবার সে নিজে খুঁজতে বের হওয়ার কথা বলেছে শাহনূরকে, কিন্তু শেহবাজ একেবারে কঠোর স্বরে আদেশ দিয়েছে, ফুল, তোমার কক্ষের বাইরে পা রাখার কোনো প্রয়োজন নেই। বলে যেও না তুমি এখন আর একা নও। বলে শেহবাজ কক্ষ ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু জবা এক মুহূর্তের জন্য শান্ত হতে পারছে না। এতক্ষণ রুকাইয়া তার পাশে ছিল, কিন্তু সে চলে যেতে অস্থিরতা পেয়ে বসেছে তাকে। অন্তরে এক অজানা ভয়, এক চাপা উদ্বেগ দানা বাঁধছে প্রতিনিয়ত। মনে মনে বারবার প্রশ্ন করছে, শাহনূর আপাজান ঠিক আছেন তো? তার নিখোঁজ হওয়ার পর থেকেই যাবার চোখের সামনে ভেসে উঠছে সে ভয়ানক দৃশ্য। জোনাকে নিথর বিধ্বস্ত দেহ বুকের ভেতর ছটফট করছে, তার প্রতিটি মুহূর্ত তাকে কুরে করে খাচ্ছে। বারবার হাত তুলে রবের দরবারে প্রার্থনা করছে শাহনূর যেন সুস্থ ও নিরাপদ থাকে। সমস্ত রাত মহল জুড়ে চলে নিঃশ্বাস বন্ধ করা অনুসন্ধান। শেহবাজ ও জুনায়েদ সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেও যখন কিছুই পেল না, তখন ভোরের প্রথম আলোয় তারা ক্লান্ত বিধ্বস্ত মুখ নিয়ে মহলে ফিরে আসে। তাদের সেই নীরব প্রত্যাবর্তনেই সকলের কাছে বলে দেয় নির্মম সত্য, শাহনূরকে তারা খুঁজে পায়নি। আলেয়া বানু অশ্রুস্নাত হয়ে কাঁদছেন, হৃদয়ের সহ্যের সীমা পেরিয়ে গেছে কন্যার অনুপস্থিতিতে। কেউ তাকে থামাতে পারছে না। মহলের প্রতিটি কোণে আতঙ্কের ছায়া, বোবা কান্না আর অসহায় প্রার্থনার গুঞ্জন। অন্যদিকে জবা আর নিজ কক্ষে বসে থাকতে পারছে না। উদ্বেগের সে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে কোনো কিছুতে বেজে হঠাৎই ভারসাম্য হারিয়ে ফেলে। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে ছুটে আসে শেহবাজ, শক্ত হাতে তাকে বুকের মাঝে জড়িয়ে নেয়। শেহবাজের নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে, স্পন্দন ছিন্ন ভিন্ন করছে বুক। কিছুক্ষণ আগে কি ঘটতে পারত ভাবতেই শরীরে রক্ত ঠান্ডা হয়ে আসে শেহবাজের। জবা অবস্থা হয়ে গেছে। সে বুঝতে পারছে তার এক মুহূর্তের অসতর্কতায় কি ভয়ানক বিপদ ঘটে যেতে পারত। শেহবাজের নিঃশ্বাসের ভারী ওঠা নামা
আর তার দৃষ্টি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রাগে ভয়ে উদ্বেগে সে নিজেকে ধরে রাখতে পারছে না। পরক্ষণে শেহবাজের চোখে ক্রোধে জ্বলে ওঠে, হাত তুলে জবার ফুলের শাস্তি দিতে। জবা চোখ শক্ত করে বন্ধ করে নেয়, কারণ সে জানে শেহবাজ কখনো অন্যায় সহ্য করে না, কিন্তু হাত নামার শব্দ হয় না। তখনই চোখ খুলতে জবা দেখে শেহবাজ তার হাত গুটিয়ে নিয়েছে। এক মুহূর্তের জন্য কিছু না বলে সে ফিরে যায়, আবারও ছুটে যায় শাহানুরের খোঁজে। জবাও আর কিছু বলে না, আর কিছু ভাবতে পারে না। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত আলেয়া বানুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। সকাল পূর্ণভাবে আলোকিত করেছে জমিদার মহলকে, তবে সূর্যের আলো যেমন সত্যকে আড়াল করে রাখতে পারে না, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে গোপন কথাও চাপা থাকে না। শাহানুরের নিখোঁজ হওয়ার খবর মহলের চারপাশে ছড়িয়ে পড়েছে আগুনের মতো। চতুর্দিকে ফিসফাস কানাকানি, কেউ কৌতূহল ভরে বলে, কেন? জমিদারের কন্যা হয়তো পালিয়ে গেছে কারো সঙ্গে। আর কেউ তাচ্ছিলের সুরে, ছি, কি লজ্জার ব্যাপার, জমিদার বাড়ির সম্মানে চুলকানি পড়ল রে। প্রতিটি বিষাক্ত শব্দ সে আঘাত হানে নওয়াজ মির্জার গর্বে। তার প্রতিটি ধ্বনিতে আগুন ধরে দেয়। ক্রোধে তার শরীর থর থর করে কাঁপে। নিজের রক্ত, নিজের মেয়ে, সে আজ তার সম্মান হানির কারণ। এতদিন কেউ জমিদার মহলের বিরুদ্ধে কথা বলার সাহস করেনি, অথচ আজ তার কন্যার কারণে গোটা এলাকা তার দিকে অপবাদ ছুড়ে দিচ্ছে। তার মনের গভীরে প্রতিজ্ঞা করে নওয়াজ মির্জা, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।